পেন্ডিং কেসেস। দীর্ঘক্ষণ আলোচনা হচ্ছে যে কোন কোন কেস, এই যে 16টা বা 15টার কথা হচ্ছে, কি কি কেস এই মুহূর্তে আদালতে বিচারাধীন। দেখুন, সই জালিয়াতি, ডিজে হুমকি, সেবাশ্রয় নিয়ে নানা চাঞ্চল্যকর দাবি, মাটি চুরি, আমফানে ক্ষতিপূরণের টাকা ৯/৬। ভোটে তৃণমূলের ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছিলেন আদালতের কাছে, কিন্তু সেই আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা আছে, তাতে যদি কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কি করবেন? আপনি সেবাশ্রয় করছেন, এত মেডিকেল কলেজ তৈরি করেছে আপনার সরকার বলে জ্ঞান দিয়েছিলেন, তাহলে কি পরিষেবা ছিল যে আপনার চোখের চিকিৎসা করার জন্য আমেরিকায় যেতে হচ্ছে? বিধানসভা ভোটে বিপর্যয়ের পর সই জালিয়াতিতে নাম জড়ায় তৃণমূলের। সই জালিয়াতি কাণ্ডে দুবার সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে বারবার ডিজে বাজানোর কথা শোনা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। এই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগে বাগুইআটি থানায় অভিযোগ জানান রাজীব সরকার নামে এই ব্যক্তি, যার জেরে 15ই জুলাই হাইকোর্টের নির্দেশে বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এখানেই শেষ নয়, ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে হুমকিরও অভিযোগ জানান রাজীব সরকার। 18ই জুলাই দক্ষিণ 24 পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বুলডোজার চলে। 3টি জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তৃণমূল সাংসদের কার্যালয়ের এক একটি অংশ। ঠিক তারপরই এই মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত, কথা দিয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিযোগ জানান রাজীব সরকার। এটা হুমকি, কারণ হচ্ছে উনি মানে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কথাটা বলেছেন, আমি যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বলয়ের এই ছবি ঘিরেও থানায় অভিযোগ জানানো হয়। দেখা যাচ্ছে গাড়ির ভিতর রয়েছেন সাংসদ, আর বাইরে ফুটবোর্ডে দাঁড়িয়ে তার নিরাপত্তা রক্ষীরা। আর সেবাশ্রয় নিয়ে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, বেআইনিভাবে চিকিৎসা সেবা প্রদানের ফলে জনস্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে, এরকম নানা অভিযোগ দায়ের হয়েছে। আর এই আবহেই এবার বিদেশ যাত্রা নিয়ে হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদের তত্ত্বাবধানে মানুষের জায়গায় কুকুরের ডায়ালিসিস হয়েছিল, সেই জন্যই কি তিনি ওখানে চিকিৎসা করতে চাইছেন না? আমার মনে হয় এখানেই চিকিৎসা করলে তিনি ভালো থাকবেন। দল ভেঙে খান খান, কার্যত রাজনৈতিক অস্তিত্বের সংকট। এই প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে কিভাবে আইনি ঝঞ্ঝাট সামলাবেন একদা তৃণমূলের নাম্বার 2? ঝিলাম করঞ্জাই ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, মদন মিত্র, কুণাল ঘোষেদের কাছে প্রস্তাব যেটা দেয়া হয়েছিল সেটা কতদূর অবধি পৌঁছেছিল, শেষ পর্যন্ত আদৌ পৌঁছেছিল কিনা কোথাও, আমরা কেউ জানি না। কিন্তু সত্যি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে থাকেন কোট আনকোট, তুমি ওদের মানে কাদের? শুভেন্দু অধিকারী, রাজ্য সরকার বা শাসক দলকে বলো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে, তাহলে তো রাজ্য রাজনীতিতে যতটা ঝড় উঠবে তার থেকে 10 গুণ প্রবল ঝড় ওঠার কথা 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। মানে এই ডিলটা যদি সত্যি হতো বা ভবিষ্যতে কোনো দিন হয়, তাহলে তো বলতেই হবে কালীঘাট তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আরও একা হয়ে গেলেন। তার সঙ্গে তার তথাকথিত কোট আনকোট সেনাপতিও আর থাকতে চাইছেন না, বরঞ্চ নিরাপদ দূরত্বে বিদেশে চলে যেতে চাইছেন, অথবা স্বইচ্ছায় রাজনৈতিক সন্ন্যাস নিতে চাইছেন। আবার বলছি, কুণাল ঘোষ যদি সব মিথ্যে প্রচার, মিথ্যে কথা, মদন মিত্র সঠিক কথা বলছেন না, অসত্য বলছেন, এই সব বলে সব উড়িয়ে দিতেন, তাহলে মদন মিত্রের দাবি নিয়ে সংশয় থাকলেও থাকতে পারত। কিন্তু কুণাল ঘোষ আজ অন ক্যামেরা তা তো বললেন না। বিশ্বনাথ চক্রবর্তীর কি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে আরও একা হয়ে যেতে পারেন? অভিজ্ঞ মহল থেকে বলা হয় যে নীরব মোদী হতে পারেন, মেহুল চস্কি হতে পারেন, বিনয় মিশ্র হতে পারেন, তারা কিন্তু পলিটিক্যাল আশ্রয় প্রশ্রয়ে কিন্তু দেশ ছেড়েছিলেন। ফলে রাজনৈতিক নেতারা একজন পার্লামেন্টে তৎকালীন দেশের হেভিওয়েট মন্ত্রীর সঙ্গে কথা বলে তাকে নাকি জানিয়ে দিয়েছে। ফলে রাজনৈতিক নেতারা যখন দেশ ছাড়েন, মানে চলে যাওয়ার কথা ভাবেন স্থায়ীভাবে, তখন তারা কিন্তু রীতিমতো সন্ধি করেই তাদেরকে একটা সেফ প্যাসেজ দেওয়া হয়।
এই পুরো ঘটনাটার মধ্যে তিনটে পার্ট আছে কমিউনিকেশনের জায়গা থেকে। একটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, মদন মিত্র। এই পার্টটা মানে আমি ডিনাই করতে পারছি না এই কারণেই যে যেহেতু কুণাল ঘোষ ডিনাই করেনি, কুণাল ঘোষ যদি সরাসরি বলতেন যে না এরকম কোনো কথা হয়নি তাহলে আমি ওটা মেনে নিতাম। কিন্তু দ্বিতীয় পার্টটা আমি জেনেছি, আমি শুভেন্দু অধিকারী কিন্তু কমিউনিকেটেড হয়নি, এটা আমি নিজে অথরিটি হয়ে বলছি কথাটা, যে মানে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তাকে কুণাল ঘোষ না মদন মিত্র কেউ কমিউনিকেট করেনি, এটা একদম দায়িত্ব নিয়ে আমি বলছি। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বলতে চাই সেটা হলো যে ঘটনাটা যদি সত্যি ঘটে কোনো দিন, এটা মানে আজকে হলো না কিন্তু আগামী দিনে তো হতে পারে। যদি আগামী দিন এমন হয় যে রাজ্যের শাসক দল বা প্রশাসন তারা একটা সেফ প্যাসেজ দিয়ে ওনাকে বের করে দিল, যেমন করে বিনয় মিশ্রকে বের করে দিয়েছে, তাহলে কিন্তু দুটো দিক থেকেই আমরা রাজনীতিটা দেখতে পারি। একটা, আপনি যেটা বারবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করে রাজনীতি করেছেন, এটা ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি দিল্লির থেকে এনেই ছিলেন একদম, এবং পরিষ্কার দিনের পর দিন তিনি বলেছিলেন পার্টির দায়িত্ব দিয়ে দিয়েছেন, আমি উত্তরাধিকারী তৈরি করেছি। তোমরা কি ভেবেছো যে আমি মরে গেলে পার্টি শেষ হয়ে যাবে? আমার উত্তরাধিকারী আমি তৈরি করে রেখেছি, এইভাবে উনি বলতেন এবং ওনার উপর পুরোপুরি পার্টিটা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আমি আর্গুমেন্ট যেটা মানে দিনের পর দিন আপনার স্টুডিওতে দিচ্ছি সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ব্যাগেজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আজকের যে দুরবস্থা, সেই দুরবস্থার জন্য সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী, এবং সমস্ত স্তরের কর্মী সমর্থক থেকে শুরু করে নেতারা কিন্তু এই কারণেই দলটাকে দোষারোপ করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দায়িত্ব পেলেন তখন থেকেই দলের ডিটোরিয়েশন বা খারাপ অবস্থা শুরু হলো। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন নেতৃত্বে ছিলেন, দল পরিচালনা করেছেন, এতটা খারাপ অবস্থা ছিল না। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু আমি বলছি একটা মানে অভিশাপের মতো, লাইবিলিটি মানে ব্যাগেজ। ফলে এই জায়গা থেকে আমি বিচার করতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেফ প্যাসেজ পেয়ে চলে যান বা রাজনীতির থেকে এক্সাইল করেন, মানে অবসরও নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন করে কিন্তু আবার কিছু মানুষ অন্তত জড়ো হবে। আমি বলছি না ওনার আর সুযোগ আছে এই বয়সে আবার নতুন করে রিভাইভ করা, নতুন করে পরিবর্তন করা, নতুন করে দলকে সংগঠিত করে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে নতুন করে আবার একটা ক্ষমতায় আসা। আমি বিশ্বাসই করি না এটা। তার কারণ হলো বয়স একটা বড় ভার, আর দুই নম্বর হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাগেজের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের কুশাসন মানুষের মজ্জায় ঢুকে আছে, যে কিভাবে দুর্বৃত্তায়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থায় হয়েছিল, পলিটিসাইজেশন কিভাবে হয়েছিল, দুর্নীতির প্রাতিষ্ঠানিকতা কিভাবে হয়েছিল। ফলে ওই ব্যাগেজ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে খুব বেশি এগোনো সম্ভব না, কিন্তু তবুও আমি বলবো সলতের মতন একটুখানি জ্বলে থাকতে পারে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ চলে যেতে পারেন। আমি যে প্রশ্নটা সুমনদা রাখতে চাই যে দেখুন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ভুল যখন মানুষ করে না, পরপর ভুল করে। এসএসকেএমের আজকে বিচারপতি যখন বলল যে এসএসকেএমের ডাক্তারের কাছে যান, বোর্ডের কাছে যান, তারা যদি বলে তাহলে আপনাকে আমি পাঠাবো, আপনার মানে পাঠাতে কোনো অসুবিধা নেই। আজকে এসএসকেএমে মানে তার লয়াররা যেভাবে অস্বীকার করলেন যে না আমার ক্লায়েন্ট বলেনি, ফলে আমরা এসএসকেএমে যাচ্ছি না, আপনারা যা মানে বিচার করার আপনারা করে আমাদের রায় দিয়ে দিন, এটা কিন্তু একটা আবারও বলছি সই জালিয়াতির মতন একটা জালিয়াতি বেরিয়ে আসতে পারে। তাহলে এতদিন যে চিকিৎসার গভীরতার কথা বলা হতো, যে এটা এমন একটা ফ্যাটাল রোগ তৈরি হয়েছে, ফ্যাটাল অবস্থা তৈরি হয়েছে যার জন্য বারবার ওনাকে কখনো সিঙ্গাপুর কখনো আমেরিকাতে যেতে হচ্ছে, তাহলে উনি কেন এসএসকেএমের ডাক্তারবাবুদের সম্মুখীন হতে চাইছেন না? তাহলে কি রোগটা এতটা গুরুত্বপূর্ণ নয়? কোনো একটা অ্যালিবাই দিয়ে উনি বারবার যাচ্ছিলেন। দ্বিতীয় যে প্রশ্নটা আসবে সেটা হলো যে ওনার যে প্রেসক্রিপশন যতটুকু আজকে কোর্টে প্রডিউস করেছে, পরে আরও করতে পারে, কিন্তু আজকে যা প্রডিউস করেছে তাতে রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে ওই সই জালিয়াতির মতন আরেকটা জালিয়াতি তো মধ্যে পড়বেন না তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে বিষয়টা আমাকে মানে এটা বেসিক যে কোনো মানে আমি বলবো যে চিকিৎসকের আপনি ছাপানো প্যাডে রেজিস্ট্রেশন নাম্বার সব সময় থাকে, এখানে নেই কেন? আমি আপনাকে বলছি আমি রেজিস্ট্রেশন নাম্বার 16টা মামলার মধ্যে সবগুলো তো রক্ষা কবচের প্রশ্ন নেই। আমি বলছি এমন বহু মামলা আছে অন্যরা কিন্তু সেই সমস্ত এফআইআর করার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে জেল হেফাজতে নিয়ে নিচ্ছে,
সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ কাস্টডিতে নিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে আইন যদি সবার জন্য সত্য মানে সমান হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে ওই সমস্ত এক্সটর্শন মামলাতে ছাড় পেয়ে যান? অন্যরা যখন জেলে যাচ্ছেন, অন্যরা যখন থানায় কাস্টডিতে যাচ্ছেন, এফআইআর করার সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন অ্যারেস্টের বাইরে থাকছেন? আমার প্রশ্ন এক। দ্বিতীয় যে প্রশ্ন আপনাকে বলতে চাই, এবং চার্জশিটে কি করে ওয়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখা হয়? Exact তাই। জীবনে কোনোদিন অন্য আমি তো- কারোর নামে এই জিনিস দেখেছেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি। দেখুন সুমনদা, আমি Central Agency। আপনি জানেন যে সাংবিধানিক স্বাধীনতার জায়গা থেকে আমি সর্বোচ্চ স্তরে সবসময় আমি আফোল্ড করার চেষ্টা করি। আজকে 16টা মামলা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানে সাথে না থাকতো, তাহলে আমি কিন্তু জোরালো গলায় বলতাম যে আর্টিকেল 19 অনুসারে যে কোনো ব্যক্তির পৃথিবীর যে কোনো জায়গায় চিকিৎসা করার অধিকার আছে। সেই ব্যক্তির স্বাধীনতার পক্ষে আমি জোরালো কথা বলতে পারতাম। আজকে বলতে পারছি না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হিস্ট্রি তৈরি করে রেখেছেন, যে ইতিহাস তৈরি করে রেখেছেন, সেই ইতিহাসের কনটেক্সটে তাকে এই মুহূর্তে যদি আদালত রায় দেয় যে হ্যাঁ আপনি যান বিদেশে, উনি ফিরে আসবেন, তার কোনো গ্যারান্টি নেই। একটু বলবো না, সবার কাছে একটা বলবো। পয়েন্ট দেখুন, এই যে হিস্ট্রি তৈরি করে রাখার কথা বিশ্বনাথ দা বলছে, আমি আপনাকে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো হিস্ট্রি তৈরি করেননি, ইডিসিবিআই করেছে। যে কারণে আমি এই প্রশ্নটা বারবার করছি, অ্যাকিউজড হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে এই পলিটিক্সিয়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাকিউজড হিসেবে তার নাম দেখিয়ে আজ অবধি একটা চার্জশিট জমা পড়েনি। তাহলে হিস্ট্রি ক্রিয়েট করার প্রসঙ্গটা আসছে কিভাবে? কারণ আমি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে আপনি 16টা কেন 16,000 মামলা করে দিতে পারেন, বাট সেখানে এজেন্সি যেখানে আপনার ছিল 10-12 বছর ধরে, এখনো তো আপনারই আছে, একটা চার্জশিট জমা পড়বে না? আপনি স্পেসিফিক চার্জশিট দিতে পারছেন না, কিন্তু দায় চাপিয়ে যেতে পারছেন। আমি বলি বিশ্বনাথ দা বোঝাতে চাইলেন আজকের দিনেও দাঁড়িয়ে, হ্যাঁ, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সাথে, কালীঘাট তৃণমূলের সাথে এখনো সেটিং ফেটিং কিছু একটা থাকতে পারে। আমি কিছু বলে না, না, আপনি বোঝাতে চাইলেন, মানুষ কি ঘাসে মুখ দেয় দাদা? আপনি যেমন, আমি বলছি সব অভিমুখগুলো না, না, আমি অভিমুখ, হ্যাঁ সবই অভিমুখ খুলেছেন আপনি, আমি একটু মুখ খুলতে দিন। সেটা হচ্ছে, আমার কথা হচ্ছে এখন ওদের অবস্থা হচ্ছে অন্ধকানাই পথের ধারে গান শুনিয়ে ভিক্ষে করে। এটা কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং শুভেন্দু অধিকারী বা দিল্লিতে মোদীর সরকারের নেতৃত্বে আজকে এই জায়গাটা আনার পরও এই কথাগুলো বলার আজকে আর কোনো যুক্তি নেই। আমরা ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে কেন বুকের ভেতর থেকে, গায়ের ভেতর থেকে তাবিজ কবজগুলো খুলে বার করে নেন না, তারপর দেখুন না যায় কিনা। আপনাকে দেখতে হবে যে সে কতগুলো মামলায় প্রোটেকশন পেয়ে আটকে আছে, আপনাকে সেগুলো ভাবতে হবে। শুনুন, রাজনৈতিক হিসেবে না সে এখন অপান্ত, তার আর কোনো অপ্রাসঙ্গিক, তার আর কোনো মূল্য নেই। জেলে পাঠালে বা না পাঠালে, একটা কাউন্সিলর জেলে গেলে যা এফেক্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে গেলে তাই এফেক্ট। অতএব আমরা ওদের যা যা সর্বনাশ করার রাজনৈতিক লজিক্যাল একটা কথা বলি, শেষ করে বিনয় মিশ্র যদি ফরেন মানে আমাদের সাউথ ব্লকের যদি সাহায্য না পেত, বিনয় মিশ্র ওইভাবে চলে যেতে পারে? সুমনদা, পাসপোর্ট নিয়ে কেউ ওইভাবে চলে যেতে পারে? আরে যদি এত সাহায্য করবে তাহলে কি আজকে হারিয়ে ভূত করে দিতে পারে? আপনি বলুন না, হারিয়ে ভূত করে দিতে পারে? আমি আপনাকে একটা কথা বলছি, যদি আপনি আমার এক লাইন শুনুন, আপনি আমার একটা লাইন শুনুন, কি করে যে বস্তা বলেছেন দেখিনি। আরে দাদা শুনুন, তোমাকে তো মানতে হবে। আমি আছি যেমন করে ভালো তৃণমূলকে নিয়েছো, তেমনি ভালো ভালো তৃণমূলকে ভালো সাইকেল চোর, ভালো সাইকেল চোরকেও তৃণমূল। আপনি একটু শুনুন, ভালো সাইকেল চোর। ঠিক আছে, ঠিক আছে, এতদিন ওর সাধু ছিল, এখন ভর্তি সাইকেল। বলো না, সুদীপ ব্যানার্জি সাইকেল চোর, সাইকেল চোর তো বলবো। প্রধানমন্ত্রী মিটিং আচ্ছা, করতে আচ্ছা, পারে। মূল বিষয়, হ্যাঁ। মূল বিষয় নজরুল দা বলছি, আমি একটা লাইন বলি, সেটা হচ্ছে যে আপনি বললেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বস্তা, ও যে বস্তা, ওই বস্তাটা টোটালি কাগজ করোনেওয়ালা, যে কাগজ তুলে বিক্রি করে তার বস্তার যা দাম, ওটা তার দাম নেই। মমতা ব্যানার্জি রাজনীতিবিদ হিসেবে যদি সেটা বুঝে থাকেন, হতে পারে উনি নিজেই এলিমিনেট করে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিতে। সেটা হলেও অবাক হওয়ার কিছু নেই, রাজনীতির ইতিহাসে এরম নমুনা অনেক আছে। দেখুন, বিশ্বনাথবাবু এটা নিশ্চিত করেছেন যে প্রস্তাবটা বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি, কিন্তু অভিষেক ব্যানার্জি যে প্রস্তাবটা দেননি সেটা তো তিনি প্রকারান্তরে বলে দিয়েছেন যে দিয়েছেন, কারণ কুণাল ঘোষকে উদ্ধৃতি করে বলেছেন, যদি কুণাল অস্বীকার করতেন তাহলে বিশ্বাস করতেন না। তাহলে বিশ্বনাথবাবু বিশ্বাস করেন যে অভিষেক এই প্রস্তাবটা দিয়েছেন। তাহলে এবার অভিষেকের ব্যাপারে এই যে লম্প জম্প, একটাও পার্টিসিপেট থাকবে না, কাউকে ছাড়া হবে না, সেগুলো শুধু মুখে,
শুধু যাওয়ার অনুমতি দিলে তিনি রফা করতে রাজি ছিলেন। আর দ্বিতীয়ত, বিশ্বনাথ বাবু আমি বলছি একদম পুরোপুরি ভুল যদি এটা ভাবেন যে মমতা ব্যানার্জি একটা দুধ খাওয়া শিশু, কিছুই উনার করার ছিল না, অভিষেক ব্যানার্জি সব গন্ডগোল করেছে। আমি বলবো অভিষেক ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জির অপরাধ অনেক বেশি, এবং মমতা ব্যানার্জির আর ক্ষমতায় ফিরে আসার আমি বলছি কোনো রকম সম্ভাবনা নাই। কারণ মমতা ব্যানার্জি যে দুর্নাম করেছেন সাধারণ মানুষ, আমি বলছি আমার ববির কাছে যাব, কিন্তু আমি আসছি নজরুলদা, কিন্তু এক সেকেন্ড ববি, তার আগে দ্রুত একবার দেখাবো যে রাজ্য মেডিকেল কাউন্সিলে আজকে অভিজিৎ দাস ববি তিনি গিয়ে সাক্ষ্য দিলেন। আমি দ্রুত প্রতিবেদনটা নেব, তারপর সরাসরি ববির কাছে আসবো। দেখুন, সেবাশ্রয় তৃণমূল আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হওয়া বিরাট স্বাস্থ্য শিবির, কিন্তু পালাবদলের পর অভিযোগ তারই ছত্রে ছত্রে লুকিয়েছিল বেনিয়ম দুর্নীতি। থানা থেকে আদালত, রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে ন্যাশনাল মেডিকেল কমিশন, জল গড়িয়েছে বহুদূর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেবাশ্রয়ের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ তুলেছেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। সেই অভিযোগ খতিয়ে দেখতেই বুধবার রাজ্য মেডিকেল কাউন্সিলে ডেকে পাঠানো হয়েছিল তাকে। হলো সাক্ষ্য গ্রহণ। ডিএম এর কি নলেজে ছিল না, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের নলেজে ছিল না, স্বাস্থ্যমন্ত্রীর নলেজে ছিল না, সেই জন্য তদন্তের সুবিধার জন্য এবং তাদের ভূমিকা কী ছিল, প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম, দুজন ডিএম ছিলেন অরবিন্দ কুমার এবং সুমিত গুপ্তা, এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তদন্তের আওতায় আনতে বলেছি। প্রথমে সেবাশ্রয় নিয়ে অভিযোগ, এরপর কোভিড টেস্টে অনিয়মের অভিযোগ। মোট 2 দফায় রাজ্য মেডিকেল কাউন্সিলে অভিযোগ জানান অভিজিৎ দাস ববি। সেবাশ্রয় নিয়ে তার অভিযোগের ভিত্তিতে পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটি গঠন করে রাজ্য মেডিকেল কাউন্সিল। গত 28 জুলাই একটি বৈঠকও করে এই কমিটি। বৈঠকে সিদ্ধান্ত হয় অভিজিৎ দাস ববির পর ধাপে ধাপে ডেকে পাঠানো হবে 2জন মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা শাসককেও। এরপর বুধবার সাক্ষ্য গ্রহণের জন্য ডেকে পাঠানো হয় ডায়মন্ড হারবারের বিজেপি নেতাকে। যেটা জানা যাচ্ছে যে পরবর্তীকালে পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটি তার বক্তব্য এবং সাক্ষ্য দেখে এর সঙ্গে যে প্রশাসনের ব্যক্তিরা যুক্ত ছিলেন এবং স্বাস্থ্য দপ্তরের ব্যক্তিরা যুক্ত ছিলেন তাদেরকেও ডাকবেন, এবং যে সমস্ত চিকিৎসক সেখানে পরিষেবা দেওয়ার জন্য যুক্ত হয়েছিলেন এবং পিসিপিএনডিটি অ্যাক্ট যে ভায়োলেট হয়েছে তার জন্য যা যা করা দরকার এবং সেই তদন্তে তারা এগিয়ে যাবেন। অ্যাকচুয়ালি এটা একটা সম্পূর্ণভাবে বেআইনি ক্যাম্প। এখানে যারা কাজ করেছিলেন সেই কাজ করাগুলো বেআইনি। আরও যারা ওখানে কাজ করেছিল, যারা এমবিবিএস ডাক্তার, কারণ আমরা শুধু এমবিবিএস ডাক্তার, দোজ হু আর রেজিস্টার্ড আন্ডার আওয়ার কাউন্সিল, তাদের এগেনস্টে অ্যাকশন নিতে পারি। উনি অনেক নাম দিয়ে গেছেন। এর আগে রাজ্য মেডিকেল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানান বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। সেবাশ্রয় প্রকল্পের সঙ্গে যুক্ত চিকিৎসকদের নাম করে ওই ইমেলে অভিযোগ জানান তিনি। তাতে বেআইনিভাবে ইউএসজি করা, অযোগ্য কর্মীদের দিয়ে চিকিৎসা করানোর অভিযোগের পাশাপাশি ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলা, রোগী নিরাপত্তা সহ একাধিক অভিযোগ জানান তিনি। ডায়মন্ড হারবারের মানুষদের নিয়ে ছিনিমিনি খেলেছে অভিষেক ব্যানার্জি। কত লোকের কিডনি খারাপ করে দিয়েছে, কত লোকের লিভার খারাপ করে দিয়েছে তার নেই ঠিক। এর আগে সেবাশ্রয় নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলে স্বতঃপ্রণোদিত তদন্তের দাবিতে রাজ্য মেডিকেল কাউন্সিলকে ইমেল করে চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। তার ভিত্তিতে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে জানানো হয় এই সংক্রান্ত আরও কোনো তথ্য কারো কাছে থাকলে যেন পাঠানো হয়। এরপরই ইমেল মারফত অভিযোগ জানান বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এই ধরনের মেডিকেল ক্যাম্পের মধ্যে কোনো কঠিন চিকিৎসা হয় না, তারা সেগুলো রেফার করে দেওয়া হয়। তারপরে এখন যদি বিজেপি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, এই ক্যাম্পের মাধ্যম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা হতে পারে, কিন্তু কোনো দুর্নীতির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সাথে যোগ পাওয়া যাবে না। এগুলো রাজনৈতিক স্বার্থে করা হচ্ছে। অভিযোগ খতিয়ে দেখে কি পদক্ষেপ নেবে রাজ্য মেডিকেল কাউন্সিল সেটাই দেখার। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সেবাশ্রয় প্রসঙ্গে আসবো, কিন্তু দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিদেশে যেতে মরিয়া, সেটা নিয়ে তো বিতর্কের কোনো অবকাশই নেই। কিন্তু আলোচনার এই অংশে আমি দেখাবো গত 31শে জুলাই নাম না করে চোখের চিকিৎসার কারণ দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশ যাত্রার চেষ্টা প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কী বলেছিলেন দেখুন। কেউ ভানুয়াতুতে বসে আছেন, তো বিদেশে তো গেছে টাকা, অনেকে বিদেশে যেতে চাইছেন চিকিৎসার নামে। আপনি তো যেতে চাইছেন না, আপনি তো চশমা পড়েছেন, আপনার পাওয়ার চশমা আছে, আপনার তো এখানেই চোখ দেখাচ্ছেন।
আপনারা জানেন এই কটাক্ষগুলোর পাশাপাশি আরেকটা ইস্যু গত কয়েক মাস ধরে একেবারে বিরাট চেহারা নিচ্ছে। সেই ইস্যুর বহুমাত্রিক জালিয়াতি এবং বহুস্তরীয় প্রতারণার অভিযোগের সঙ্গে রাজ্যবাসী এই স্টুডিও এবং তার বাইরেও ইতিমধ্যে সবাই পরিচিত হয়ে গেছেন। তার নাম সেবাশ্রয়। এবং প্রথম দিন থেকে রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে এই সেবাশ্রয় ইস্যুকে যিনি সামনে নিয়ে এসেছেন তিনি অবশ্যই বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। আজ ববি এই অনুষ্ঠানে আসার আগে সেবাশ্রয় প্রকল্প নিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলে সাক্ষ্য দিয়ে এলেন। ববির অভিযোগের ভিত্তিতেই আজ তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। আমার প্রশ্ন থাকবে যে এই যে এত মানুষ মারাত্মক প্রতারণার শিকার হলেন, ববি একের পর এক পুলিশে অভিযোগ করলেন, এফআইআর টানা হলো, কিন্তু অ্যাকশন কোথায়? আদৌ কি পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর এই সেবাশ্রয় ইস্যুতে তাদের যথেষ্ট তৎপর মনে হচ্ছে ববি? আমি অল্প সময় নেব, তার মধ্যে যেটুকুনি বলছি আর কি। যেটা হচ্ছে প্রথম কথা, যে দাদা যেটা বললেন, এই যে আমি আমার পার্সোনালি আমি কখনো মিথ্যা কথা বলি না, আপনি এটা বিশ্বাস করতে পারবেন যে যখন অভিষেক ব্যানার্জি 7,56,000 ভোটের বিরুদ্ধে ইলেকশন পিটিশন করি, আমার পাশে সম্পূর্ণভাবে লিগালি এবং সব দিক দিয়ে আমাকে হেল্প করেছেন মাননীয় শুভেন্দু অধিকারী, যার ফলে আজকে ওর এমপি পদটা ক্যান্সেল হতে চলেছে। আমি যাই এভিডেন্স জমা দিয়েছি, বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আজকে যদি আমার দল এবং রাজ্য সরকার যদি না আজকে আমার পক্ষে থাকতো, আমি এতগুলো কমপ্লেন করে এফআইআর হতো? আমাকে তো 2018-তে তৃণমূলের রাজ্যতে আমাকে মেরে হাফ ডেট করে দিয়েছিল, আপনারাও দেখেছিলেন। আমি বারবার কমপ্লেন করেছিলাম, এফআইআর হয়নি, কারণ রাজ্য সরকার চায়নি, অভিষেক ব্যানার্জি চায়নি। আমি 156 ক্রসটিতে গেছিলাম, সেখানেও রিজেক্ট করে দিয়েছিল। তো আসত্ত্বেও আজকে যে হচ্ছে, তার মানে মাননীয় শুভেন্দুদা কখনোই এটা এক পক্ষ বলছে, উনি আমার এই পার্টে মানতে অসুবিধা নেই। আমার 3 নম্বর পয়েন্টে ববি থাকবে। আপনি একটু আগে বললেন যে তৎকালীন স্বাস্থ্য সচিব কি করছিলেন, তিনি তো এখনো আপনাদের এই বিজেপি সরকারেরও স্বাস্থ্য সচিবই আছেন। দেখুন, অ্যাডমিনিস্ট্রেশন সবে এসছে, সরকার খোল নলছে, বদলাতে এর জন্য একটু টাইম দিতে হবে। আজকে দেখুন, আমি তো ডাইরেক্ট আজকে বলছি ওনাকে যে আমি এর আগেও আপনার 5 বছর আগেও যখন এই স্বাস্থ্যসাথী হয় কয়েক লক্ষ কোটি টাকা দুর্নীতি আপনাদের মিডিয়াতে আসেনি, আমি কমপ্লেন করেছিলাম। এবং এইটা এর সঙ্গে নারায়ণ স্বরূপ নিগম কখনোই নিজেকে এর থেকে বাঁচাতে পারবেন না। স্বাস্থ্য সেবাশ্রয় যে এইভাবে এটা বলছেন স্টুডিওতে বসে, তিনি তো তার চেয়ারেই আছেন। আমি বলছি, অথচ আপনি বাদ দিন আইএস আইপিএসদের এবং আইএসদের কতজন আছেন আগের সরকারের, ইতিমধ্যে কিন্তু বদলে গেছে। এটা বিশ্বাস আছে, হবে নিশ্চয়ই। যেটা হচ্ছে যে সেবাশ্রয় নিয়ে যে অভিষেকের এই যে ক্যাম্পেনিং, ও নিজের টুইট এবং তৃণমূলের এতে, সেখানে পরিষ্কার বলছে সেবাশ্রয় 2 is not merely a health program, it is a historic stride towards a healthier, more secure Bengal rooted in dignity, driven by service and devoted to the people. তাহলে সেই সেবাশ্রয়ে অভিষেক ব্যানার্জি 24,091 জনকে চোখ দেখিয়ে তার চশমা দিয়েছে। সেবাশ্রয়ে 4,116 জনের ছানি অপারেশন, আমি শুধু চোখের অংশটুকু বলছি, আর 8 জনের ককলিয়ার ইমপ্ল্যান্ট করেছে। তাহলে ও নিজে সেবাশ্রয় ক্যাম্পে কেন নিজের চোখটা দেখায়নি? এবং 2023 থেকে 2025-এর মধ্যে অভিষেক ব্যানার্জি 12 বার বিদেশে গেছে, পুরো এভিডেন্স আমার কাছে আছে, ডকুমেন্টস আছে। তাহলে 12 বারের মধ্যে ও যে কেন যেতে হচ্ছে, তার মধ্যেই তো ও তো সেবাশ্রয় 1 নম্বর করেছিল ওখানটায় ডায়মন্ডে। তাহলে যেখানে ও নিজে বলছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট চিকিৎসা ওখানে হয়েছে, তা কেন সেখানে চোখটা দেখালো না? কিসের দরকার? আর ও যে মেডিকেল ডকুমেন্ট যেটা জমা দিয়েছে, আমাদের তো ন্যাশনাল মেডিকেল কাউন্সিল 2002 রেগুলেশন 1.4 ক্লজ এবং 7.4 ক্লজ অনুযায়ী আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে, তাহলে ওইটা লিগ্যাল ভ্যালিড ডকুমেন্টই নয়। তাহলে হাইকোর্ট কেন ওইটা মান্যতা দিয়ে ওর বেসিসে ওকে যেতে দেবে, তাই না? ও যেটা করেছে, ওর কেন জেল হবে না? যে এই যে বিবর্তন সাহা যে কাউন্সিলর বারাসতের, যেখানে পোর্টেবল ইউজ করেছে সেবাশ্রয়ে, সেখানে পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্ট অনুযায়ী এটা হচ্ছে কগনিজেবল অফেন্স, জেল জরিমানা হবে, যার নির্দেশে ক্যাম্প চলবে এবং যে ডাক্তার করবে। এবং এই যেখানটায় ভ্রূণ হত্যার মতো একটা হত্যা হয়েছে, যেখানে ও ইউএসজি এখানে বলেছে ওর ডকুমেন্টে, এটা হচ্ছে নিঃশব্দ বিপ্লবের পাতা, পেজ নাম্বার হচ্ছে 679, সেখানে বলছে ইউএসজি টেস্ট হয়েছে 9,148। আপনার পিসিএন পিএনডিটি অ্যাক্ট অনুযায়ী ইউএসজি যদি আপনি করা হয় কাউকে, তার পুরো রিপোর্ট রাখতে হবে এবং পুরো ডেটাবেস যেন থাকে। তাহলে 9,148 জনের মধ্যে সেই ডেটাবেস কোথায়? এবং এর মধ্যে আপনি জানেন যে ভ্রূণ লিঙ্গ নির্ধারণের জন্য লোকে 1 কোটি টাকা খরচা করতে পারে। তাহলে এখানটায় এই সেবাশ্রয়টাকে সামনে রেখে ও কোটি কোটি টাকার ব্যবসা করেছে কিনা ইউএসজি মেশিনগুলোকে নিয়ে এসে, তার দায়ভারটা কে নেবে?
কে নেবে? আচ্ছা, এইখানে দুটো জিনিস বলি, সেটা হচ্ছে মেডিকো লিগ্যাল কেস সম্পর্কে অভিজিৎ বাবুর কতটুকু আইডিয়া আছে আমি জানি না, আমি খুবই সামান্য আমার আইডিয়া আছে। এবার সেখানে যারা যারা চিকিৎসা করতে গিয়ে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে অভিযোগগুলি তাদেরকে জানাতে হবে, এটা তারেও অন্য কেউ জানিয়ে দিতে পারে। তারাই তো পরপর জানাচ্ছেন না, মানে ফর্মালি কমপ্লেন লজ করে তার প্রসেসে তাকে ইনিশিয়েট তাদেরকে করতে হবে, সেটা অভিজিৎদা তাদের হয়ে করে দিতে পারবেন এমনটা নয়। দ্বিতীয় কথা, এখানে যে বলছেন, আমাকে বলতে দাও, কোর্টের ব্যাপারটা আমি তো একটু বুঝি। এবার দ্বিতীয় কথা, অভিজিৎ বাবু যেটা বলছেন যে ওখানে এমুক হয়েছে সেখানে তমুক হয়েছে ইত্যাদি ইত্যাদি, তো উনি কেন ওখানে চিকিৎসা করালেন না? মৃত্যুঞ্জয় আমাদের মুখপাত্র একটু আগে খুব ক্লিয়ারলি বলে দিল যে এই সেবাশ্রয় ক্যাম্পে কোনো জটিল চিকিৎসার এখানে কোনো আয়োজন ছিল না। প্রত্যেকটা আমি আসছি, আপনি এটা পড়ুন, দেখুন কি লেখা রয়েছে। উনি এসএসকেএম এ যেতে ভয় পাচ্ছেন। জটিল রোগের অত্যাধুনিক চিকিৎসা, আই রিপিট, একেবারে জটিল রোগের অত্যাধুনিক চিকিৎসার ৬,৪৭৬ জনকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সিম্পল, হ্যাঁ এক্স্যাক্টলি, রেফার করা হয়। ইংরেজি বাংলা গুলিয়ে গেছে। আমাকে শেষ করে তোমার অভিজিৎ দা বলছে, তো বিষয়টা হচ্ছে প্রত্যেকদিন উঠে একটা করে অভিযোগ জানাও অভিজিৎ। এই যে ললিপপ দেওয়া, এর বেশি আমি আপনাকে এখানে বলে দিচ্ছি সুমন দা, কোনো মামলার লিগালি আপনি দেখবেন কোনো গতি হবে না। একমাত্র জজ সাহেবরা এবং আদালত বলতে পারে। আমি দ্রুত একবার দেখিয়ে নিলাম অভিযোগগুলো ঠিক কি সেবাশ্রয় নিয়ে। দেখুন, আজকে আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে রয়েছি। আমার বাচ্চাটার তো দেখতেই পাচ্ছেন, একটা হাত তো চলেই গেছে। চিকিৎসা পরিষেবাকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে সেবাশ্রয় ক্যাম্প চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু অভিযোগ সেবা দূরে থাক, অনেক মানুষের জীবনেই কার্যত অন্ধকার নামিয়ে এনেছে এই সেবাশ্রয়। ভুল চিকিৎসায় কেউ পা হারিয়েছেন, কারো জীবনের শুরুতেই বাদ গেছে হাত। পা যে কেটে বাদ যাবে এটা আমি ভাবিনি। একজন রোগিনী মালতী বিশ্বাস, তার একেবারে পরিষ্কার অভিযোগ ছিল যে সেবাশ্রয় ক্যাম্পে, অর্থাৎ এই ডায়মন্ড মডেলের নিঃসন্দেহে স্বাস্থ্যক্ষেত্রের একটা ডায়মন্ড, সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসার জন্য তার পা বাদ চলে গেছে। কি ঘটনা এখানেই ববি তার অভিযোগ হিসেবে তুলে ধরেছিলেন। আজকে সেই বিষয়ে 11 জনের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো। 3 বছরের মেয়ের জটিল রোগের চিকিৎসার খরচ জোগাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা চিত্তরঞ্জন মান্না ও রুমা মান্না। কিন্তু এখন সেই সিদ্ধান্তের জন্য পস্তাচ্ছেন মান্না দম্পতি, কারণ ভুল চিকিৎসায় শিশুটির প্রাণহানির আশঙ্কা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত ডান হাত কেটে বাদ দিতে হয় ফুটফুটে এই শিশুর। কোনো সুরাহ হওয়ার থেকে তো আমার আরো ক্ষতিই হয়ে গেছে। আমার বাচ্চাটার তো দেখতেই পাচ্ছেন, একটা হাত তো চলেই গেছে। অভিযোগ উঠেছে সেবাশ্রয় ক্যাম্পে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদের ছাত্রদের দিয়ে চিকিৎসা করানোর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড মডেলের আসল ডায়মন্ড নাকি ছিল এই সেবাশ্রয় প্রকল্প। সেই সেবাশ্রয় প্রকল্পে এবার মারাত্মক অভিযোগ উঠল, যেটা সত্যি হলে আদতে কিন্তু ক্রিমিনাল অফেন্স। ভাবুন, যারা ডাক্তারি পড়ুয়া, এখনও MBBS ডিগ্রি পাননি, তারা নাকি সেবাশ্রয়ে চিকিৎসা করেছেন এবং ওষুধের প্রেসক্রিপশন লিখেছেন। এমনকি অভিযোগ যে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদের ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে তাদের নিউরোলজিস্ট বা কার্ডিওলজিস্ট পরিচয় দিয়ে রোগী দেখানো হয়েছে। এবং এই কাজ এবং কাজের প্রচারের প্রধান কারিগর অবশ্যই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা। যে রোগীদের সেবাশ্রয়ে 1 এবং সেবাশ্রয় 2 ক্যাম্পে চিকিৎসা হয়েছে, তাদের মধ্যে 90% বেশি রোগীর চিকিৎসা নাকি করেছে ডাক্তারি পাশ না করা ডাক্তারি ছাত্রছাত্রীরা। ভাবুন, নিঃসন্দেহে মারাত্মক অভিযোগ। রহস্যজনকভাবে সেবাশ্রয় প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া ট্রাক ট্রাক ওষুধের সন্ধানও মিলেছে। বলে খবর হয়েছে, কিন্তু আমি বলছি ওষুধ খেয়ে কি প্রতিক্রিয়া হয়েছে, ওই ওষুধ এক্সপায়ারি ডেট যে অভিযোগটা অতিক্রান্ত হওয়ার পর কত মানুষকে দেয়া হয়েছে তার হিসেব কে নেবে? কথায় বলে স্বাস্থ্যই সম্পদ, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প ঘিরে বারবার অস্বাস্থ্যকর ছবি উঠে আসছে। এবিপি আনন্দ। কথায় বলে নাকি স্বাস্থ্যই সম্পদ, কিন্তু এখন সম্পদ হারানোর কারণও কিন্তু স্বাস্থ্যই হয় অনেক সময়। আমার 2-3টে PNDT লাইসেন্স আছে বলে আমি জানি। প্রথম কথা হচ্ছে
পোর্টেবল আল্ট্রাসাউন্ড ব্যান আপনি বানাতেই পারেন না, বেচার কথা তো পড়ে। দ্বিতীয় কথা হচ্ছে এক্স রে করতে গেলে আপনাকে শীষের দেওয়াল তৈরি করতে হবে, এক্ষেত্রে ছিল কিনা আমি জানি না, অথবা 10 ইঞ্চি দেওয়াল। আর দ্বিতীয় কথা হচ্ছে পিএনডিটি লাইসেন্সওয়ালা কোনো আল্ট্রাসাউন্ড মেশিন যে হসপিটালের নামে বা যে ডায়াগনস্টিক সেন্টারের নামে এই পিএনডিটি লাইসেন্স, সেটাকে বাইরে নিয়েই যাওয়া যায় না। অতএব এই পোর্টেবল ব্যবস্থাটাই ব্যান। এটা যেই বাইরে নিয়ে যাক, যেভাবেই বাইরে নিয়ে যাক, সেটা বেআইনি কাজ। সে চিকিৎসা করেছে, পা বাদ গেছে, হাত বাদ গেছে, এগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এই মেশিন নিয়ে যাওয়াটা এটা সম্পূর্ণটাই গায়ের জোরে এবং সরকারি ক্ষমতার অপব্যবহার করে। অভিষেক ব্যানার্জির পিসি এবং মাসি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। যদি ভালো বলছেন, একটু ব্যাখ্যা করে দিন না। মূল বিষয় না, তো পিসি কাকে বলে আপনি জানেন? আর ভুবনের মাসি নাকি? আর না না, উনার মা মমতা ব্যানার্জি হয় পারিবারিক থেকে মূল বিষয় আছে। তো তিনি স্বাস্থ্যমন্ত্রী আর তিনি 2 নম্বর নেতা। তো স্বাস্থ্যের যদি কিছু করতে হয় তাহলে পিসিকে বলে সরকারিভাবে কেন ওটা করানো হয়নি? 1। 2 নম্বর, আপনি যে তথ্যগুলো দিলেন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিকের কথা আমি বাদই দিলাম। এমবিবিএস পাস করলেও প্রেসক্রিপশন করা যায় না যদি না যতক্ষণ পর্যন্ত না রেজিস্ট্রেশন পাচ্ছেন। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই আন্দোলনকারী ছাত্র চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করেছিল, 4 বার থানায় ডেকে পাঠিয়েছিল। 3 নম্বর একটা কথা বলবো, অভিজিৎ বাবু যে কথা বলছেন যে এমপি পদ খোয়ানোর জন্য যে মামলা হয়েছে, এমপি পদ যদি চলে যায় তাহলে ওই লাল পাসপোর্টটা থাকবে কিনা, যদি না থাকে তার জন্য এত তাড়াতাড়ি কিনা সেটাও কিন্তু আপনাদের তদন্ত করা দরকার। আমি আমি অভিজিৎদার বক্তব্য শুনছিলাম, আমি ভাবছি সুমনদা, অভিজিৎদা একটা লড়াই করছে কিন্তু দীর্ঘদিন ধরে, এবং আমি তারিফ করি তার লড়াইটাকে। আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে অভিজিৎদার ওই জায়গাতেই বিষ্ণুপুরে এক ব্যবসায়িকের উপরে এক্সট্রাকশন, এই বিজেপির নেতারা তারা 5 লাখ টাকা চেয়েছে, না দেওয়ার জন্য গাড়িগুলো ভেঙেছে, তার জিনিসপত্র ভাঙা হয়েছে। আজকে এবিপি আনন্দের সেই ছবি প্রকাশিত হয়েছে। আমি যে একটা অন্যায়ের বিরুদ্ধে অভিজিৎদা লড়াই করছে, আপনি সঙ্গে সঙ্গে দেখুন আরেকটা অন্যায় নতুন শাসক দল। না না, আপনি কিন্তু পুরোটা বললেন না, শুরু করে দিন। আপনি পুরোটা বললেন, আপনি পুরোটা বলুন, আপনার মুখেই বলুন যে তাকে গ্রেফতারও করেছে এই রাজ্যের সরকারের পুলিশ। ব্যাপারটা তো একই দাঁড়াচ্ছে। এর আগে আমরা বলছি সৎ চোর নিয়ে একটা দল তৈরি হয়েছিল, তার নাম তৃণমূল। কিন্তু আমাদের দলে যে 100 ভাগ লোক সৎ নাও থাকতে পারে, একটা দুটো দুষ্কৃতী থাকতে পারে, কিন্তু সরকার তাকে শাস্তি দিয়েছে। যে এলাকায় বাপি হালদার, যার বিরুদ্ধে অভিজিৎ বাবুর এত অভিযোগ, তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করছেন। যাই হোক, আমি সেই প্রসঙ্গে আরো বিস্তারিত আসবো, কিন্তু আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আপনারা মন্তব্য পাঠান এবং কিছু প্রশ্ন আমরা তুলে ধরি। দলে ধাক্কা, এজেন্সিতে ধাক্কা, কোর্টে ধাক্কা, খাদের কিনারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্ব। 79% মানুষ মনে করছেন একেবারে তাই, 20% মানুষ মানতে চাননি, 1% মানুষ বলতে চাননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওদের বলো বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে, শুভেন্দুর সঙ্গে কথা বলেও জানাতে বলেছিলেন। চাঞ্চল্যকর দাবি আজ করলেন মদন মিত্র এবিপি আনন্দের সামনে। মামলার জাল থেকে বেরোতে সেটিংয়ের পথ খুঁজছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই কথাটা কি আপনি বিশ্বাস করেন? 81% মানুষ বলেছেন তারা বিশ্বাস করেন, 17% মানুষ বলেছেন তারা একেবারেই বিশ্বাস করেন না, 2% মানুষ বলতে চাননি। পরের প্রশ্ন, প্রায় 16টা মামলা আছে, কাল নোটিশ পাঠিয়ে হাজারে দিতে বললে কি করবেন? পর্যবেক্ষণ হাইকোর্টে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরবেন না বলে সত্যি কি আশঙ্কা রয়েছে? 92% মানুষের আশঙ্কা রয়েছে, 6% মানুষ নিশ্চিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরবেন, বলতে চাননি 2%। সরাসরি মন্তব্যে আসবো। প্রাঞ্জল চক্রবর্তী বলছেন 15 বছরে তৃণমূল চিকিৎসা পরিষেবার কি হাল করেছে তার প্রমাণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যেতে চাওয়ার মরিয়া চেষ্টা। প্রমথ চট্টোপাধ্যায় লিখছেন কেন্দ্রীয় এবং রাজ্য এজেন্সির ভুরি ভুরি মামলায় অভিযুক্ত বিদেশ যেতে মরিয়া হলে তার উদ্দেশ্য বুঝতে অসুবিধা হয় না। সোমেন দত্ত লিখছেন বিপাকে পড়লেই বিদেশে পালানো কি এক ধরনের ডায়মন্ড হারবার মডেল? অশোক বিশ্বাস লিখছেন প্রাক্তন সহযোগীর ঠিকানা ভানুয়াতু, আত্মসহায়ক উধাও, এরপর কোন ভরসায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাত্রার অনুমতি দেবে কোর্ট?
সুরজিৎ রায় লিখছেন, ক্ষমতা হাতছাড়া, রাস্তায় বেরোলে জনরোষ, দল ভেঙে চুরমার, কোর্টে ধাক্কা, এরপর আর দেশত্যাগী হওয়া ছাড়া উপায় কি? ঠিক এইখান থেকে আমি যে মিটিংয়ের কথাটা বলছিলাম তার আরেকটা অধ্যায় আজকে শুরু হলো। অনেকে বলছেন মডেলটা অনেক রকম হয়, একটা মডেল হচ্ছে ঋতব্রত মডেল, এনসিপিআই মডেল আরেকটা মডেল। আজকে আমরা দেখলাম নদিয়ায় জেলা পরিষদ তৃণমূলকে নিয়ে দখল করলো বিজেপি। অবাক হবেন না, সত্যি হয়েছে। দেখুন, বিজেপির তৃণমূলীকরণ হচ্ছে কিনা তা নিয়ে যখন জোর জল্পনা চলছে, তখন রাজ্য রাজনীতিতে ফের চমক। তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল করল বিজেপি। সভাধিপতি নির্বাচিত হলেন বিজেপির জেলা পরিষদ সদস্য প্রণতি বিশ্বাস। যাদের ইচ্ছা হয়েছে তারা আমাদের সাপোর্ট করেছে। এখানে আমরা প্রার্থী ছিল না এবং আমরা বিবেক ভোটে জিতেছি। গত 2 জুলাই অনাস্থা ভোটে অপসারিত হন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূল নেত্রী কারান্নুম সুলতানা মীর। নদিয়া জেলা পরিষদের মোট সদস্য 52 জন, তার মধ্যে 31 জন সদস্য জেলা পরিষদের সভাধিপতিকে অপসারণের জন্য ভোট দেন। এরপর বুধবার ছিল নতুন জেলা সভাধিপতি নির্বাচন, আর সেখানেই ছিল টুইস্ট। বিজেপির 6 জনের ভোট ছাড়াও বিজেপি সদস্য প্রণতি বিশ্বাসের পক্ষে ভোট দেন 15 জন তৃণমূল সদস্য, আর তৃণমূলের বাকি 31 জন সদস্য অনুপস্থিত ছিলেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাধিপতি নির্বাচিত হন বিজেপির প্রণতি বিশ্বাস। বদলে গেল নদিয়া জেলা পরিষদের রং, জোড়াফুল থেকে গেরুয়া। আবার গেরুয়াকে সমর্থন করল তৃণমূলেরই একাংশ। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জিতে এসেছে, এরকম তো কোনো জায়গায় লেখা নেই যে আমাদের 6 জন প্রার্থী আছে বলে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না। আমরা প্রার্থী দিয়েছি, একাংশের মানুষ আমাদের ভোট দিয়েছে। ওখানে নদিয়া জেলাবাসী একটা জিনিসেরই সাক্ষী হয়ে থাকলাম, কিভাবে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে গায়ের জোরে বিজেপি আজকে এই জেলা পরিষদ দখলই করলো। এটা গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত লজ্জাজনক একটা ব্যাপার। আমি তো শুনলাম পুলিশ দিয়ে লোকের বাড়ি ঘেরাও করা হয়েছে বিভিন্ন মেম্বারদের। 4 মে তৃণমূলকে হারিয়ে রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। 3 মাস পর 5ই আগস্ট তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল করল বিজেপি। যেন তৃণমূলের একাংশ বললেন রং দে তু মোহে গেরুয়া, যা দেখে অনেকে বলছেন এটা কি তাহলে বিজেপির তৃণমূলীকরণের নতুন পন্থা? বিধানসভায় ঋতব্রত মডেল, লোকসভায় এনসিপিআই মডেল। রাজ্যসভায় দলবদল মডেলের পর জেলা পরিষদ দখলের নতুন স্ট্র্যাটেজি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধী দল ভাঙানোর ছবি একেবারেই নতুন নয়। 15 বছরের তৃণমূল জমানায় এই নজির রয়েছে ভুরি ভুরি। কিন্তু প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের মুখে শোনা গেছিল এই দাবি, বিজেপি তৃণমূলীকরণ হবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার পর প্রথম বিধানসভায় তৈরি হয় ঋতব্রত তৃণমূল। অভিযোগ, যারা প্রকৃত বিরোধী নয়, আদতে বিজেপি ঘেঁষা, বিজেপির তৈরি ছদ্ম বিরোধী। এটা আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি, আপনি জোর করে আমাকে বিরোধী বানাচ্ছেন। লোকসভায় আবার অন্য মডেল। প্রথমে বিদ্রোহ, তারপর এনসিপিআইতে মিশে যাওয়া, এরপর সরাসরি বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থনের ঘোষণা। তারা কখনো এনডিএর বৈঠকে অংশ নিচ্ছেন, কখনো শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করছেন। আর রাজ্যসভায় তৃণমূলের পদত্যাগী 3 সাংসদকে তো সরাসরি গ্রহণ করেছে বিজেপি। তারপর তাদেরই ছেড়ে আসা আসনে তাদেরই রং বদলে রাজ্যসভায় পাঠিয়েছে গেরুয়া শিবির। আর এবার তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল করল বিজেপি। কে কাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন বা কি কারণে করেছেন সেটা যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মতন জায়গায় আমি নেই। নদিয়া জেলা পরিষদে দেখা যাচ্ছে যে বিজেপি তারা দখল করেছে নদিয়া জেলা পরিষদ। বলতে পারবো না। 3 মাস কেটেছে, এখন বাকি দীর্ঘ সময়। আগের আমলের মতো এই আমলেও কি দলবদল অব্যাহত থাকবে? বিজেপির তৃণমূলীকরণ কি এভাবেই চলবে? আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। লালন ফকিরের গানে আছে, তুমি বা কার, কে বা তোমার এ সংসারে। তবে আজকাল সংসারে নয়, রাজনীতিকেও আসলে কে কার সেটা নিয়ে রোজই নতুন নতুন দ্বন্দ্ব। এনসিপিআইয়ের কয়েকজন বলছেন তারা এনডিএতে নেই, বাকিরা আবার বলছেন এনডিএতেই তারা আছেন। একদিকে কুণাল ঘোষ বলছেন এনসিপিআইয়ের 6 জনের বেশি সাংসদ নাকি তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। পাল্টা কাকলি ঘোষ দস্তিদার বলছেন কালীঘাট ক্যাম্পের আরও 2-3 জন সাংসদ নাকি ভবিষ্যতে তাদের দিকে যাবেন। এরই মধ্যে গতকাল বঙ্গভবনে এনসিপিআইয়ের সঙ্গে মিটিং করেছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে কে যে আসলে কোন দিকে আছে
একেবারেই জটিল অঙ্ক। আমরা অঙ্কে কাঁচা বলে আবার আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। हमें टूथर चाहिए। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।